সালফারের আলোচনা সম্ভবত লাস্ট হয়েছিল স্যার। সালফারের সিম্পটম না, সালফার আর্সেনিক অ্যান্ড্রিন দিয়ে শেষ করছিলাম না অ্যালকোহল দিয়ে? ডিজিটালিস আলোচনা করেছিলাম। স্যার যতটুকু মনে পড়ছে সম্ভবত না, এটা আলোচনা হয়নি। আচ্ছা, গাজার আলোচনা করছিলাম সম্ভবত। আমরা সাইনাইড থেকে শুরু করি। হ্যাঁ, সাইনাইডের স্লাইড অবশ্য নাই, অসুবিধা নাই। আমরা সাইনাইডটা আমরা মৌখিকভাবে বলি। সাইনাইড কিন্তু খুব মারাত্মক একটা পয়জন। সাইনোজেন গ্রুপে 3 ধরনের বিষ আছে। একটাকে বলা হচ্ছে অ্যামিগডালিন, একটাকে বলা হচ্ছে হাইড্রোসায়ানিক অ্যাসিড, আরেকটাকে বলা হচ্ছে পটাশিয়াম সায়ানাইড। এবং সায়ানাইড যে বিষগুলো, এগুলো সাইনোজেন গ্রুপের এবং কার্ডিয়াক ধরনের বিষ, অর্থাৎ হার্টকে অ্যাটাক করে যে বিষগুলো, এগুলোকে বলা হয় কার্ডিয়াক বিষ। প্রাণঘাতী মাত্রা বলা হচ্ছে এমিল এমিল ডালি ডালিন এবং হচ্ছে পটাশিয়াম সায়ানাইডের 2 গ্রেন থেকে 5 গ্রাম, 2 গ্রেন থেকে 5 গ্রেন হচ্ছে এদের প্রাণঘাতী মাত্রা, এবং প্রাণঘাতী সময় 2 মিনিট থেকে 10 মিনিট। আচ্ছা, এগুলো সময়গুলো আসলে কিভাবে হিসাব করছে এটা আসলে আমার জানা নাই, এটা কিভাবে হিসাব করলো। পয়জন তো পয়জনই, এখন কতটুকু মাত্রায় দিবে এবং কোন ধরনের বডিতে কি ধরনের ইফেক্ট ফেলবে কিছুটা এদিক ওদিক হইতে পারে সময়ে। আর বিষ হিসাবে সাইনাইডের যে ব্যবহারগুলা, এটা হচ্ছে আত্মহত্যা করার জন্য সাইনাইড ব্যবহার করতে পারে কেউ। দুর্ঘটনা জনিত কারণে কেউ যদি হঠাৎ ভুলবশত সাইনাইড শরীরে চলে যায়, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে। আইনসঙ্গত ব্যবহার, যেমন ল্যাবরেটরিতে ব্যবহার করা যায়, স্বর্ণকাররা ব্যবহার করে, বিভিন্ন রঙের ব্যবসায় ব্যবহার করে, ফটোগ্রাফি, ইলেকট্রোপ্লেটিং ল্যাবরেটরিতে কিন্তু সায়ানাইড ব্যবহার করা হয়। সায়ানাইডের বিষক্রিয়ার যদি লক্ষণগুলো আমরা দেখি, ভারী মাত্রায় যদি সায়ানাইড খাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এই বেশ কিছু উপসর্গ আমরা দেখি। যেমন পেশেন্ট দ্রুত অজ্ঞান হয়ে যায় এবং হচ্ছে পেশির শক্তি নষ্ট হয় কয়েক সেকেন্ডের মধ্যে। চোখ স্থির হয়ে যায়, চোখ বড় হয়ে যায়, চোখের তারা ঘোলাটে হয়ে যায়, তারপর গায়ের চামড়াটা ঠান্ডা হয়ে যায় এবং ঘামে ভিজে যায়। পালসের গতি অনিয়মিত এবং পরে একেবারে দুর্বল হয়ে যায়। হাত পা অবশ হয়ে যায়, শ্বাস প্রশ্বাস ধীর হয়ে যায়, গভীর টানা শ্বাস প্রশ্বাসে অ্যাসিডের গন্ধ থাকে, হাত পা সংকুচিত হয়, প্রায় ক্ষেত্রেই হাত মুষ্টিবদ্ধ থাকে, প্রায় ক্ষেত্রে খুব তাড়াতাড়ি মৃত্যু হয়। আর যদি অল্প মাত্রায় খাই সেক্ষেত্রে কি হবে? মুখ গরম এবং তিতা স্বাদ থাকবে, মাথা ধরা থাকবে, জ্বালাপোড়া থাকবে, বমি ভাব থাকবে, মাঝে মাঝে বমি হবে, বুকে ব্যথা অনুভব করবে, শ্বাস প্রশ্বাস গভীর ও টানা হবে, চিন্তা শক্তি এলোমেলো হবে, চোখ জ্বলজ্বলে এবং বড় হবে, চোখের তারা ঘোলা হবে, স্থির থাকবে, মুখমণ্ডল বিবর্ণ হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে, পেশির গতি দুর্বল হয়ে যাবে, দ্রুত হবে, পেশিতে কোনো শক্তি থাকবে না, দাঁতে দাঁত লেগে যাবে এবং একসময় মারা যাবে। সায়ানাইডের বিষক্রিয়ায় মৃতদেহে কি ধরনের চিহ্ন আমরা পাই, ডেড বডিতে সেই চিহ্নগুলো আমরা একটু বলবো। আমরা বাইরের দিকে দেখব, মুখ আর রক্তিম, মুখ দিয়ে ফেনা নির্গত হওয়ার একটা চিহ্ন আমরা দেখব, চোয়াল শক্তভাবে আটকানো দেখা যাবে। এরপরে চোখ উন্নত, উজ্জ্বল, চকচকে খোলা এবং চোখের তারাটা প্রসারিত আমরা দেখি। ত্বকে কালো শিরা অথবা বেগুনি বর্ণের দাগ আমরা দেখি। নখগুলো নীল হতে দেখব, হাতের আঙুলগুলো দৃঢ় মুষ্টিবদ্ধভাবে আবদ্ধ দেখব। খুব তাড়াতাড়ি রাইগর মর্টিস শুরু হয়, অর্থাৎ মারা যাওয়ার পরে শরীরটা যখন শক্ত হয়ে যায়, এটাকে বলা হয় রাইগর মর্টিস। এটা একটা বিশেষ প্রক্রিয়া। খুব তাড়াতাড়ি কিন্তু রাইগর মর্টিস শুরু হবে এবং অধিক সময় পর্যন্ত থাকে, মানে শরীরটা অনেকক্ষণ পর্যন্ত শক্ত হয়ে থাকবে। আভ্যন্তরিক দৃশ্যে আমরা দেখব যে অ্যাসিডের গন্ধ পাওয়া যাবে, পাকস্থলী স্বাভাবিক অথবা রক্তি সঞ্চিত অবস্থায় পাওয়া যাবে, শ্মশ্মিক ঝিল্লির ক্ষত থাকতে পারে, রক্তনালী স্ফীত ও রক্তিম বর্ণের পাওয়া যাবে, শ্বাসনালী পথে রক্ত মিশ্রিত ফেনা পাওয়া যাবে, যকৃৎ, প্লীহা, কিডনি, ফুসফুস, ব্রেইন এবং এটার ঝিল্লি রক্ত সঞ্চিত অবস্থায় পাওয়া যাবে। সায়ানাইডের চিকিৎসার ক্ষেত্রে বলা হচ্ছে, এটা বিষক্রিয়ার সময় এটার বিষক্রিয়ার মূল যেটা লক্ষ্য আর কি, সেটা বলা হচ্ছে হিমোগ্লোবিনকে ম্যাথোমোগ্লোবিনে রূপান্তরিত করা। এটার চিকিৎসাটা হচ্ছে শ্বাসের সাথে এমিল নাইট্রেট গ্রহণ করানো যেতে পারে 4-5 মিনিট পর 15 থেকে 30 সেকেন্ড এটা শ্বাসের সাথে গ্রহণ করা যাবে। কৃত্রিম শ্বাসক্রিয়া চালাতে হবে, অক্সিজেন ব্যবহার করা লাগবে। সোডিয়াম নাইট্রেট স্যালাইন, স্বাভাবিক স্যালাইনে মিশিয়ে আস্তে আস্তে শিরাপথে দিতে হবে। সোডিয়াম থায়োসালফেট প্রতি 50 মিলিলিটার স্যালাইনের সাথে 25 গ্রাম শিরাপথে দিতে হবে। অ্যান্টিডোট হিসেবে পিয়ামাইনো
প্রোপাইনো ফেনন ব্যবহার করা যেতে পারে। এগুলো জাস্ট এমনি বইয়ে কিছুটা এইভাবে লেখা আছে। তবে এগুলোর চিকিৎসা মূলত হচ্ছে মেডিকেলের যে ইমার্জেন্সি বিভাগ আছে, ইমার্জেন্সি বিভাগের ডক্টররা এই চিকিৎসাগুলো দিয়ে থাকবে, এগুলো আমরা দিতে পারবো না। হ্যাঁ, বিষক্রিয়ার এই ধরনের অবস্থায় কিন্তু পেশেন্ট যদি কোনো কারণে এক্সপায়ার হয়ে যায়, যদি মারা যায়, সেক্ষেত্রে কিন্তু দোষারোপটা কিন্তু আমাদের উপর আসবে। এই ধরনের সিচুয়েশনে অবশ্যই আমরা পেশেন্টটাকে রেফার করে দিব। এরপর আসেন অ্যাকোনাইট। অ্যাকোনাইট নিয়ে একটু বলি। অ্যাকোনাইটের আরেকটা নাম হচ্ছে কাঠবিষ, মিঠা বিষ বা মিঠা জহর। এটাও কিন্তু কার্ডিয়াক বিষ, মানে হার্টকে অ্যাটাক করে এই ধরনের একটা বিষ। অ্যাকোনাইট কিন্তু অনেক অনেক রকম অ্যাকোনাইট আছে। অ্যাকোনাইট ন্যাপিলাস, অ্যাকোনাইট ফেরক্স, অ্যাকোনাইট রেডিক্স, অ্যাকোনাইট ক্যামেরাম, অ্যাকোনাইট লাইকোটোনাম। আমাদের বিভিন্ন মেডিসিনের নাম এগুলো। এগুলো বিভিন্ন অ্যাকোনাইটের বিভিন্ন প্রজাতি। অ্যাকোনাইটটা একটা উদ্ভিদ, উদ্ভিদের বিভিন্ন প্রজাতি। অ্যাকোনাইটকে তিন ভাগে ব্যবহার করা যায়। মার্ডার করার জন্য, দুর্ঘটনা হিসেবে, দুর্ঘটনামূলক কারণেও এটা ব্যবহৃত হতে পারে। পশু হত্যার জন্য ব্যবহৃত করতে পারে। যেমন বলা হচ্ছে মুচিরা মৃত চামড়া বিক্রির জন্য পশু খাদ্যের সাথে মিশিয়ে গবাদি পশুকে খাওয়ায়, মানে পশুকে মেরে ফেলার জন্য। ঠিক আছে, 2 আউন্স না 1 আউন্স মাদার টিংচার প্রয়োগ করার কারণে একটি গরু মারা গেছিল। আমরা আমাদের হোমিও কনসেপশন আলাউদ্দিন স্যারের বই আমরা পড়েছি। হ্যাঁ, আপনারা কখনো মাদার টিংচার 1 আউন্স 2 আউন্স এগুলো অ্যাকোনাইট কখনো দিবেন না। এগুলো তো সরাসরি বিষ। হ্যাঁ, অনেক ডাক্তাররা ব্যবহার করে কিন্তু অ্যাকোনাইট মাদার। আপনারা অ্যাকোনাইট মাদার যদি বেশি পরিমাণে দেন, পেশেন্ট যদি মারা যায় এই বিষ খেয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি অপরাধী হবেন। হ্যাঁ, আপনি দোষী সাব্যস্ত হবেন, খুনি সাব্যস্ত হবেন এবং মামলারও শিকার, মানে মামলাও খেতে পারেন। সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আপনারা এই অ্যাকোনাইট টিংচার ব্যবহার করতে যাবেন না কখনো। প্রোটিনস ওষুধ আপনারা ব্যবহার করতে পারবেন, প্রোটিনস ওষুধ একদম নিরাপদ। ঠিক আছে, মাদার টিংচার ব্যবহার করবেন না অ্যাকোনাইট কেউ। দুর্ঘটনামূলক অনেক ঘটনা আমরা দেখি, ভুল করে কেউ মদের সাথে খেয়ে ফেলছে, সেক্ষেত্রে ওষুধ ভেবে কেউ খেয়ে ফেলছে, সেক্ষেত্রে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। আর মার্ডার করার জন্য, খুন খারাপি করার জন্য, অসভ্য বর্বর জাতিরা তীরের মাথা বিষাক্ত করার জন্য অ্যাকোনাইটের বিষটা লাগাতো। হ্যাঁ, অনেক সময় এই পানির সাথে মিশিয়ে শত্রুকে খাইয়ে দিত যেন শত্রু মারা যায়। এখন অ্যাকোনাইট যদি কেউ খেয়ে ফেলে, সেক্ষেত্রে যে বিষাক্ততার লক্ষণাবলী আমরা দেখব, প্রথমে ঠোঁট এবং জিহ্বা অসাড় হয়ে যাবে, তারপর শরীরের অন্যান্য অংশও অবশ হয়ে যাবে। পাকস্থলী প্রদাহ থাকবে, বমি থাকবে, অনেক সময় প্রদাহ এবং বমি প্রচণ্ড আকার ধারণ করবে। তারপর গলদেশ গরম এবং সংকুচিত বোধ হবে, পরে অস্থিরতা দেখা দিবে, চক্ষু তারকার পর্যায়ক্রমে সংকোচন ও প্রসারণ দেখা দিবে, পরিশেষে প্রসারিত হবে। কখনো কখনো ঘন ঘন পাতলা পায়খানা হবে, মাংসপেশির দুর্বলতা এবং অসম চলনভঙ্গি দেখা দিবে, শ্বাসক্রিয়া দুর্বল হবে, ধীরগতিযুক্ত হবে, নারীর গতি ধীর হবে, দুর্বল হবে, বিশেষ ক্ষেত্রে প্রলাপ বকা অথবা মানসিক বিকৃতি দেখা দিবে, খিঁচুনি, অতিশয় ঘর্ম দেখা দিবে, শ্বাসকষ্টের কারণে পিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু ঘটবে, অথবা মস্তিষ্কে রক্ত সঞ্চালন ক্রিয়ার ব্যাঘাত ঘটেও মৃত্যু ঘটবে। অ্যাকোনাইটের বিষক্রিয়ায় মৃতদেহে প্রাপ্ত চিহ্নগুলো কি কি? পরিপাকতন্ত্রে ইরিটেশনের চিহ্ন দেখতে পাবো আমরা। রক্তনালীর স্ফীতি এবং রক্ত সঞ্চয়জনিত অবস্থা আমরা দেখতে পাবো। ব্রেন এবং ওইটার ঝিল্লির রক্ত সঞ্চিত অবস্থা আমরা দেখতে পাবো। অ্যাকোনাইটের চিকিৎসাটা কি হবে? অ্যাকোনাইট বিষাক্ততার চিকিৎসাটা 2 গ্যালন পানিতে 180 গ্রাম ট্যানিক অ্যাসিড মিশিয়ে স্টোমাক টিউবের মাধ্যমে পাকস্থলীটা ওয়াশ করে ফেলতে হবে। তা বমনকারক বা ইমিটিভ যে ওষুধগুলো আছে, যে ওষুধগুলো খেলে বমি হয়, এ ধরনের কিছু ওষুধ খাওয়ানোর কথা বলা হচ্ছে। এরপরে রোগীকে অর্ধ শয়ন অবস্থায় রাখতে হবে, তারপর কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালাতে হবে, অক্সিজেন দেওয়া লাগবে। দেহের উত্তাপ বজায় রাখার জন্য ত্বকের উপর মালিশ করা অথবা গরম পানির ব্যাগ বা বোতল ব্যবহার করা উচিত। তারপর ডার্মিসের নিচে অ্যাট্রোপিন ইনজেকশন দেওয়া আবশ্যক। অ্যাট্রোপিনটা হচ্ছে ব্যারাডোনার একটা উপকার। বলকারক ওষুধ হিসেবে ডিজিটালিস, স্ট্রিকনিন, এই পটেন্সি ওষুধ এগুলো ব্যবহার করা যেতে পারে। 5% গ্লুকোজ স্যালাইন শিরার মধ্যে দেওয়া যেতে পারে। এই গেল হচ্ছে অ্যাকোনাইটের বিষাক্ততার লক্ষণগুলো। এখন আমরা পড়বো ডিজিটালিস। ডিজিটালিস নিয়ে পড়বো আমরা। আচ্ছা, ডিজিটালিস পারপিউরিয়া, এই যে একটা উদ্ভিদ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর উদ্ভিদটা, কিন্তু খুব ভয়ানক। হার্টকে অ্যাটাক করে। এটা কিন্তু কার্ডিয়াক একটা, কি বলবো এটাকে, কার্ডিয়াক পয়জন আর কি, মানে হার্ট অ্যাটাক করে যে ওষুধ, তার মধ্যে এটাও একটা ওষুধ। A drug prepared from the derived leaves of for globes and containing substance notably dioxin and digitoxin that stimulate the heart muscle. হার্ট মাসেলকে উদ্দীপিত করে এগুলা।
এবং হচ্ছে এগুলা ড্রাইড শুষ্ক পাতাকে ব্যবহার করা হয় ওষুধ হিসেবে। দ্য টার্ম ডিজিটালিস ইজ অলসো ইউজড ফর ড্রাগ প্রিপারেশন দ্যাট কন্টেইন কার্ডিয়াক glycosides, particularly one called dioxin extracted from various plants of the genus. তো এটার ক্লাসিফিকেশন যদি করি আমরা ডিজিটালিস পারপেরিয়া দেখি, ডিজিটালিস ল্যানো দেখি, অ্যাস্ট্রোফ্যান্থাস দেখি, স্কুইল আমরা দেখি। আচ্ছা, আমরা 4 ধরনের দেখি আমরা এখানে। আচ্ছা, ডিজিটালিস কোন ধরনের বিষ? ডিজিটালিস হলো কার্ডিয়াক জাতীয় বিষ। আর ডিজিটালিস বিষাক্ততার লক্ষণগুলো যদি আমরা দেখি, আমরা দেখব যে তীব্র পেটে বেদনা হবে, প্রদাহ হবে এবং উদ্রাময় হবে, পিপাসা, বমি ভাব হবে, বমি হবে, মাথা ব্যথা, মাথা ঘোরা, অজ্ঞান হওয়া, মুখ কালারলেস হয়ে যাবে, বর্ণহীন হয়ে যাবে। নাড়ির গতি প্রথমে ফাস্ট হবে, তারপর ধীর, খুব কম এবং অনিয়মিত এভাবে হবে। চোখের তারা প্রসারিত হবে, স্থির হবে, দৃষ্টি অস্বচ্ছ হবে, শ্বাস প্রশ্বাস অনিয়মিত হবে, কষ্টকর হবে এবং ক্ষণে ক্ষণে দীর্ঘ নিঃশ্বাস টানবে। হাত পা ঠান্ডা হয়ে যাবে, শরীর কাঁপবে, অস্থিরতা দেখা দিবে, অবসাদ দেখা দিবে, ঘুম ঘুম ভাব দেখা দিবে, অজ্ঞান হয়ে যাবে। হৃৎপিণ্ডের স্থানে অসুস্থ বোধ ও হাতে দুর্বল বোধ থাকবে। প্রস্রাব পরিমাণে অল্প, অনেক সময় বন্ধ হয়ে যাবে। খিঁচুনি, প্রলাপ, অস্থিরতা, মানসিক বিকারগ্রস্ততা, হঠাৎ জ্ঞান হারানো এবং পরে মারা যাওয়া, এই লক্ষণগুলো থাকবে। ডিজিটালিসে বিষাক্ততাজনিত কারণে মৃতদেহে প্রাপ্ত চিহ্নগুলো কি হবে? কোনো বৈশিষ্ট্যপূর্ণ চিহ্ন পাওয়া যাবে না, তবে প্রত্যেক অংশ মোটামুটি রক্ত সঞ্চিত অবস্থায় পাওয়া যাবে। ডিজিটালিসের বিষাক্ততার চিকিৎসাটা কি হবে? বিষ অপসারণ করতে হবে, স্টমাক টিউব পাকস্থলী দ্বারা ধৌত করতে হবে, পেট পরিষ্কার করার জন্য জোলাপ ব্যবহার করতে হবে, অ্যাট্রোপিন সালফ 10/1 গ্রেন ডার্মিসের নিচে প্রয়োগ করা আবশ্যক, গরম চা, কড়া কফি এগুলো ব্যবহার করা আবশ্যক। দেহের তাপ অক্ষুণ্ণ রাখার জন্য গরম পানির ব্যাগ, বোতল এগুলো ব্যবহার করা উচিত। হৃৎপিণ্ডের ক্রিয়ার সাহায্যের জন্য উত্তেজক দ্রব্য যেমন ব্র্যান্ডি, কোরামিন, কার্ডিয়াজোল, স্ট্রিকনিন ব্যবহার করা আবশ্যক। জীবতাত্ত্বিক অ্যান্টিডোট সতর্কতার সাথে একনায় দেওয়া যাইতে পারে। আচ্ছা, এটা গেল। তাহলে দেখেন সাইন সিমটমে আমরা এখানে কি পাচ্ছি? ডিজিটালিসের মধ্যে ডায়োক্সিন এবং ডিজিটক্সিন পাচ্ছি। পয়জনিং, এটা ইনজেকশন ইনক্লুড প্রাইমারি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইফেক্ট, অর্থাৎ আমাদের পাকস্থলী এবং যে নাড়িভুঁড়িগুলো আছে এগুলোতে প্রভাব ফেলে, বমি ঘটায়, বমি ভাব আনে, হাইপার ক্যালামিয়া এবং কার্ডিওভাস্কুলার ইফেক্ট থাকে, এখানে এই সমস্যাগুলো আসে। এরপর দেখেন ইউলো ওলিয়ান্ডার বা হলুদ, কি বলে এটাকে, কলকে ফুল। ইউলো ওলিয়ান্ডার মানে হলো কলকে ফুল, সহজ বাংলায় যেটাকে আমরা বলি কলকে ফুল। এখন এখানে ইউলো ওলিয়ান্ডারের টা হলো, এটা কলকে ফুলের গাছ এবং বিচিতে এই বিষটা থাকে, গাছ এবং বিচি হতে এই বিষটা পাওয়া যায়। কলকে ফুলে মজুদকৃত বিষটা থাকে মূলত এখানে 3টা জায়গায়, একটা গাছ এবং বিচি উভয় জায়গায় থাকে। এটাকে বলা হচ্ছে থেবেসন, গাছে থাকে সার্বি রিজন, বিচিতে থাকে থেবেটক্সিন। কলকে ফুলের প্রাণঘাতী মাত্রা হচ্ছে 8 থেকে 10টা বীজ এবং 250 গ্রেন মূলের আরক। প্রাণঘাতী সময় জানা যায় নাই এবং এটার ব্যবহারটা 3 ভাবে হয়: আত্মহত্যামূলক, হত্যামূলক, গর্ভনাশক ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। হত্যামূলক খুব একটা হত্যা করার জন্য ব্যবহার করা হয় না, আত্মহত্যা করার জন্য মাঝে মাঝে কেউ ব্যবহার করলেও কিন্তু করতে পারে। আর কলকে ফুলের যে বিষাক্ততার যে লক্ষণাবলী এখানে বলা হচ্ছে ডিফারেন্ট কার্ডিয়াক গ্লাইকোসাইডস, মানে 8 ধরনের, অন্ততপক্ষে 8 ধরনের কি থাকে কলকে ফুল বা ইউলো ওলিয়ান্ডারের মধ্যে কার্ডিয়াক বা হার্টের উপর কাজ করে এরকম গ্লাইকোসাইড থাকে। অল পার্টস অফ দ্য প্ল্যান্ট আর ডেঞ্জারাস, মানে এই উদ্ভিদের প্রত্যেকটা অংশ, সেটা পাতা, ফুল, বাকল, ছাল যাই হোক, সবগুলো খুবই বিপজ্জনক। স্পেশালি দ্য সিডস, বিশেষ করে এদের বীজগুলা খুব ভয়াবহ। ইনজেকশন অফ ওলিয়ান্ডার সিডস অর লিভস ইজ এ কমন কজ অফ অ্যাক্সিডেন্টাল পয়জনিং ওয়ার্ল্ড ওয়াইড, পার্টিকুলারলি অ্যামং চিলড্রেন, মানে বাচ্চারা খুব কমনভাবে দুর্ঘটনাজনিত কারণে এটার বীজ খেয়ে ফেললে এটার মানে বিষাক্ততার শিকার হতে পারে। এবং এটার কারণে কি হতে পারে, মানে ডিজিটালিস টক্সিসিটি, মানে ডিজিটালিস উদ্ভিদ বা বিষ, যেটা একটু আগে আলোচনা করলাম, এটার কারণে যে ধরনের টক্সিসিটি বা বিষক্রিয়ার লক্ষণ দেখা দেয় সেম ধরনের অবস্থা তৈরি হতে পারে। নশিয়া থাকতে পারে, মানে বমি ভাব থাকতে পারে, বমি থাকতে পারে, পেট ব্যথা, ডায়রিয়া, হ্যাঁ, রিদমিস মানে হার্টের রিদম বা ছন্দটা এলোমেলো হয়ে যেতে পারে, রেস্টলেসনেস অস্থিরতা দেখা দিতে পারে। A common electrolyte abnormally
ইস হাইপার ক্যালামিয়া দেখা দিতে পারে। আচ্ছা, এটা গেল। এখন কলকে ফুল বিষাক্ততার লক্ষণাবলী গুলি যদি আমরা দেখি, আমরা 3 ধরনের আমরা লক্ষণাবলী দেখি। একটা হলো উত্তেজনা, অবসাদ এবং আরেকটা হলো পক্ষাঘাত। উল্লেখযোগ্য উপসর্গগুলো যদি আমরা দেখি, যে এটা গেলার সাথে সাথে মুখে আগুনে পোড়ার মতো জ্বালা পোড়া শুরু হয়, জিহ্বায় তীব্র ব্যথা হয়, গলাটা শুকিয়ে যাবে, ভয়ানক পিপাসা পাবে, এরপর দৃষ্টিশক্তি কি হয়ে যাবে, ঝাপসা হয়ে যাবে, চোখের তারাটা প্রসারিত হয়ে যাবে, এবং হচ্ছে হৃৎপিণ্ডের গতি ধীর হয়ে যাবে, বমি এবং পাতলা পায়খানা শুরু হবে, পালস অনেক ধীরে ধীরে হবে, অস্পষ্ট হবে, পরিশেষ এবং সবশেষে কিন্তু খুব ফাস্ট হয়ে যাবে পালসটা। এরপরে মাথা ঘোরা, মাথা ব্যথা, তন্দ্রালুতা এবং চেতনা হারানোর মতো লক্ষণও দেখা যাবে। শ্বাস প্রশ্বাস খুব দ্রুত হবে, মাংসপেশির শক্তি কমে যাবে, কখনো কখনো খিঁচুনি উৎপন্ন হবে, পরিশেষে পক্ষাঘাত হবে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হবে। এখন কলকে ফুল বিষক্রিয়ার চিকিৎসা যদি আমরা দেখি, আমরা দেখব যে মুখ দিয়ে বমন করার জন্য ইমিটিক্স দিতে হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন পানিতে মিশিয়ে স্টমাক টিউব দ্বারা পাকস্থলী ধৌত করতে হবে। খিঁচুনি হতে রক্ষা করার জন্য মরফিন এবং ক্লোরাল হাইড্রাস দিতে হবে, এতে বুকের ব্যথা এবং উত্তেজনা হ্রাস পাবে। প্রতিবিষ হিসেবে ট্যানিক অ্যাসিড ব্যবহার করা যেতে পারে। গরম চা এবং কফি পান করানো উচিত। শক এবং চেতনাহীনতার জন্য প্রয়োজন হলে স্বাভাবিক স্যালাইন ইনজেকশন দিতে হবে। এই গেল আমাদের ইউলোলিয়ান্ডার বা কলকে ফুল নিয়ে আলোচনা। আমাদের নেক্সট টপিক হচ্ছে কেরোসিন পয়জনিং, মানে কেরোসিন বিষক্রিয়ার কারণে। কেরোসিনও কিন্তু একটা বিষ, এক ধরনের বিষাক্ত উপাদান হতে পারে আর কি। এটা যদি বিষ মাত্রায় খাওয়া হয়, বস্তুর কিন্তু 3টা মাত্রা থাকে। একটা বস্তুর 3টা মাত্রা থাকে, একটা হলো ঔষধি মাত্রা, একটা হলো বিষ মাত্রা, আর একটা হলো খাদ্য মাত্রা। যেমন লবণ, লবণ যদি আপনি পরিমাণ মতো বডিতে আপনার শরীরের প্রয়োজন মতো যদি আপনি ভক্ষণ করেন, তাহলে সেটা হবে কি আপনার জন্য এই খাদ্য মাত্রা। আর আপনার যখন লুজ মোশন হবে, ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণের জন্য আপনি যখন লবণ নেবেন, সোডিয়ামের ঘাটতি পূরণের জন্য লবণ খাবেন, সেটা হচ্ছে আপনার জন্য ঔষধি মাত্রা। আর যখন অত্যধিক পরিমাণে আপনি লবণ খেয়ে ফেলবেন, অত্যধিক পরিমাণে লবণ যখন খেয়ে ফেলবে, তখন মানুষটা মারাও যেতে পারে, সেক্ষেত্রে সেটা বিষ মাত্রা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা বস্তুর 3 ধরনের গুণ থাকতে পারে, 3 ধরনের মাত্রা থাকতে পারে, একটা ঔষধি মাত্রা, একটা খাদ্য মাত্রা, আর একটা হলো বিষ মাত্রা। কেরোসিন পয়জনিং, কেরোসিনেরও কিন্তু একটা বিষ মাত্রা রয়েছে। কেরোসিনের একটা কেরোসিন হলো একটা অ্যাসফিসিয়েন্ট জাতীয় বিষ বলা হচ্ছে এটাকে। প্রাণঘাতী মাত্রা হচ্ছে 1 থেকে 2 আউন্স এবং 7 ঘন্টার মধ্যে মারা যাবে। এবং পেট্রোলের পাতনের মাধ্যমে কেরোসিনটা পাওয়া যায় বলা হচ্ছে। কেরোসিনের ক্ষতিকর ব্যবহার যদি আমরা দেখি, তিন ধরনের দুর্ঘটনা, বিশেষ করে শিশুরা মারা যায় অনেক সময় কেরোসিন খেয়ে ফেলে। শিশুরা, ছোট বাচ্চা তো, ওরা তো বুঝতে পারে না যে কেরোসিন ক্ষতি হবে তার, হ্যাঁ, তার মৃত্যুর কারণ হবে, তারা তো বুঝে না। তারা অনেক সময় কেরোসিনের বোতল থেকে কেরোসিন খেয়ে ফেলতে পারে। সেই জন্য কেরোসিন শিশুদের নাগালের বাইরে কিন্তু রাখতে হবে। এখন কেরোসিন বিষাক্ততার লক্ষণ এবং উপসর্গগুলো যদি আমরা দেখি, আমরা দেখব যে নিঃশ্বাসের সাথে কেরোসিনের গন্ধ পাওয়া যাবে, গলায় জ্বালা যন্ত্রণা এবং পাকস্থলীতে গরম ভাব থাকবে, মাথা ঘোরা থাকবে, পিপাসা থাকবে ও মাথা ভারবোধ হবে, পেটে মোচড়ানো ব্যথা থাকবে, মুখমণ্ডল আর রক্তিম অথবা নীলবর্ণ বিবর্ণ থাকবে, বমনের সাথে নিদ্রালুতা থাকবে, অবসন্নতা ও খিঁচুনি থাকবে, চেতনাহীনতা, অচেতন লক্ষণ দেখা দিবে, হৃদযন্ত্র অচল হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে একসময় মারাই যাবে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। হ্যাঁ, কেরোসিন পয়জনিং হচ্ছে আমাদের দেশে খুবই কমন একটা ঘটনা। কেরোসিন হলো একটা, যেহেতু মেজর একটা হাউস হোল্ড ফুয়েল, মানে আমাদের গৃহস্থালির কাজে ব্যবহৃত একটা ফুয়েল, এবং সেই কারণে এটা দিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার অনেক সময় মিস্টেকেন যদি পানি মনে করে যদি কেউ বোতলে রাখছে কেরোসিন, হ্যাঁ, কেরোসিন তো সচরাচর অনেক সময় আমরা নর্মাল পানি খাওয়ার বোতলের মধ্যেই রাখি। কেউ যদি সেটাকে পানি মনে করে ভুলবশত অন্ধকারে খেয়াল করে নাই, বোতলটা ঢাকনা খুলে পানি মনে করে খেয়ে ফেলছে, সেটা প্রাপ্তবয়স্ক কেউ হতে পারে বা শিশুরাও পানি মনে করে বোতলের ঢাকনা খুলে খেয়ে ফেলছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টাল ইনজেকশন হয়ে যায়। মিস্টেকেন ফর ওয়াটার বলা হচ্ছে, মানে ভুলবশত পানি মনে করে কেউ খেয়ে ফেলতে পারে, সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনাটা ঘটে যায়।
এবং এখানে আমরা দেখি যে কমনলি অ্যাক্সিডেন্টাল স্পেশালি ইন দ্য আন্ডার 5 গ্রুপ, অর্থাৎ বলা হচ্ছে কমন ভাবে যাদের বয়স হচ্ছে 5 এই ধরনের বাচ্চারা এই ধরনের এই ক্যারোসিন পয়জনিং এর শিকার হয়। হোমিসিডাল মানে হলো কি, দেখেন মেরে ফেলার জন্য বাচ্চাকে ক্যারোসিন খাইয়ে দিচ্ছে, এখানে হোমিসিডাল। এবং সবশেষে সুইসাইড করার জন্য কিন্তু অনেকে ক্যারোসিন খাইতে পারে, ক্যারোসিন খেয়ে মরে যাব, এরকম একটা ব্যাপার আর কি। এটা ট্রিটমেন্টটা কি হবে? ট্রিটমেন্টটা হবে এটার শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাসের রাস্তাটা আগে ক্লিয়ার করে দিতে হবে। হ্যাঁ, বলা হচ্ছে মেনটেন অফ এয়ারওয়ে, মানে এটার বাতাস চলাচলের রাস্তাটা মেনটেন করতে হবে। এরপর বলা হচ্ছে কি ব্রিদিং অ্যান্ড সার্কুলেশন, মানে শ্বাস প্রশ্বাসের যে রাস্তাটা সে রাস্তাটা মেনটেন করতে হবে। এরপর হচ্ছে স্টেবিলাইজেশন অফ দ্য এয়ারওয়ে ইজ অলওয়েজ দ্য ফার্স্ট প্রায়োরিটি অফ ট্রিটমেন্ট। অর্থাৎ এখানে শ্বাস প্রশ্বাসের রাস্তাটা মানে ক্লিয়ার রাখতে হবে। এবং বলা হচ্ছে যে অপসারণের চেষ্টা করাটা অনুচিত হবে, কারণ যে কোনো প্রকার কেরোসিন ফুসফুসে যদি প্রবেশ করে নিউমোনিয়া হতে পারে, তাই বমির মাধ্যমে অপসারণ করাটা উচিত হবে না। গরম পানি দিয়ে স্টমাক টিউবের সাহায্যে পাকস্থলী ওয়াশ করে ফেলতে হবে। প্রয়োজনে আর্টিফিশিয়াল যে শ্বাস প্রশ্বাস সেটার একটা ব্যবস্থা করা যেতে পারে, অক্সিজেন দেওয়া লাগতে পারে। দেহের তাপমাত্রা রক্ষা করা আবশ্যক। কমপক্ষে শিশুদের কমপক্ষে 12 ঘন্টা পর্যবেক্ষণের ভিতর রাখা আবশ্যক। হৃদযন্ত্র ও শ্বাসতন্ত্র সতেজ রাখার জন্য অ্যাট্রোপিন সালফেট দিতে হবে। রোগীর অবস্থা অনুসারে ওষুধ প্রয়োগ করতে হবে। তাহলে এই গেল হলো আমাদের কেরোসিন পয়জনিং এর যে বিষয়গুলো, এগুলো গেল। আমাদের নেক্সট টপিক হলো স্নেক ভেনম, সাপের বিষ। সাপের বিষও কিন্তু একটা বিষ। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সাপের বিষ, সাপের কামড়। সাপের কামড়ে যে পয়জনটা আমাদের শরীরে ঢুকে সেটা হলো সাপের বিষ। এবং এখানে ইলাপিডি পরিবারের সাপ থাকতে পারে, বিভিন্ন বিষাক্ত সাপ থাকতে পারে, কোকড়া, কেউটে, শঙ্খচূড়, শাকিনী, বিভিন্ন রকম সাপ। সামুদ্রিক সাপ থাকতে পারে, হাইড্রোফিস, হ্যাঁ, ল্যাটিফাইডা, প্যালামিস। হাইড্রোফিস থেকে কিন্তু আমাদের মেডিসিনও আছে, কিন্তু স্নেক ভেনম থেকে আমাদের প্রায় 14টার মতো মেডিসিন আছে আমাদের হোমিওপ্যাথিতে। হ্যাঁ, চন্দ্রবোরা আছে আমাদের। চন্দ্রবোরা মানে যে রাসেলস ভাইপার বলে না, রাসেলস ভাইপার একটা বেরিয়েছে না চন্দ্রবোরা, এইখানে যেটা দেখতেছেন এটা আসলে রাসেলস ভাইপার ছবিতে। এই রাসেলস ভাইপারের কারণ দেখতে অনেকটা অজগর সাপের মতো, অনেকে অজগর সাপ মনে করে ধরার কারণে রাসেলস ভাইপারের দংশনের শিকার হয়। হ্যাঁ, একটু সবুজ বোরা আছে। প্রাণঘাতী মাত্রা বিভিন্ন রকম হইতে পারে, বিভিন্ন সাপের সময় বিভিন্ন রকম হইতে পারে, যদিও আমাদের বইগুলোতে লেখা আছে প্রাণঘাতী মাত্রা 15 থেকে 20 মিলিগ্রাম। এবং প্রাণঘাতী সময় বিশেষ করে গোখরা সাপ, যেটাকে আমরা নেজা বলি, 20 মিনিট থেকে 30 ঘন্টা। নেজাও কিন্তু আমাদের একটা কমন একটা হার্ট রেমেডি। হ্যাঁ, এখানে সাপের বিষে দুই ধরনের টক্সিন থাকতে পারে, একটা নিউরোটক্সিন, একটা হেমোটক্সিন। মানে একটা হলো রক্তের উপর কাজ করে, আরেকটা আমাদের নার্ভের উপর কাজ করে। নার্ভের উপর যদি কাজ করে নিউরোটক্সিন, এটা আমাদের প্যারালাইটিক অবস্থা তৈরি করে। এবং হার্টের উপর কাজ করলে মানে হার্টের উপরও কিছু কিছু টক্সিন কাজ করে। এখন সাপের যে বিষ গ্রন্থি আছে, বিষথলি, সেখানে বিষ থাকে। হ্যাঁ, এগুলো সাপের কামড়ের মাধ্যমে আমাদের দেহে ঢুকে আমাদের রক্তকে নষ্ট করে ফেলে, অথবা আমাদের স্নায়ুকে নষ্ট করে ফেলে। আচ্ছা, এখন সাপের কারণে যদি মারা যায়, এটার লক্ষণটা আমাদের একটু দেখা লাগবে। এখন আমাদের নিউরোটক্সিসিটি দেখা দেয়, মানে আমাদের ব্রেন থেকে যে আমাদের নিউরনের মাধ্যমে যে সিগন্যাল আসে এগুলো ঠিকমতো কাজ করবে না। কার্ডিওটক্সিসিটি অনেক সময় থাকতে পারে, যেটাকে বলা হয় কার্ডিওটক্সিন, মানে আমাদের হার্ট কাজ করবে না। এরপর হলো আমাদের ইন্টিগ্রিন অ্যান্টাগোনোসিস ইনহিবিশন, অ্যাক্টিভেশন অফ ইনহিবিশন, সি টাইপ, ল্যাকটিন ফ্যামিলি ইনহিবিশন, কোয়াগুলেশন, স্কেট। আচ্ছা, এখানে অনেকগুলো বিষয় থাকে। অনেক সময় রক্ত জমাট বাঁধে না, আমরা তো অনেক সময় সাপে কামড় দিলে ব্লেড দিয়ে স্কিন কেটে রক্তগুলো বের করে ফেলার চেষ্টা করি, রক্তের সাথে যেন বিষটাও বের হয়ে যায়। সেক্ষেত্রে অনেক সময় হয় কি রক্তটা জমাট বাঁধে না অনেকগুলো সাপের কামড়ে। সেক্ষেত্রে আমাদের সাপে কামড় দিলে কিন্তু কি করা যাবে না, ব্লেড দিয়ে কাটা যাবে না। যদি সিরিঞ্জ থাকে, সিরিঞ্জ দিয়ে টেনে বিষগুলোকে কিন্তু খুব সহজে আপনারা নিয়ে নিতে পারবেন। বিষ কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাবে, যেখানে কামড় দিবে, মনে করেন হাতে কামড় দিল, পায়ে কামড় দিল, বিষগুলো আস্তে আস্তে উপরের দিকে আসবে। আপনি সিরিঞ্জ দিয়ে যদি টেনে নিয়ে নিতে পারেন, অনেকগুলো বিষ কিন্তু সিরিঞ্জে চলে আসবে। সেক্ষেত্রে আপনার কাটাও লাগলো না, অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে রোগীর মৃত্যুর কারণও হলো না।
বিষয়টা আপনারা মাথায় রাখতে পারেন যে একটা সিরিঞ্জ যদি থাকে বা ব্যবহৃত সিরিঞ্জ যদি থাকে, মাথাটা আপনারা পুড়িয়ে ফেলতে পারেন বা মাথাটা ভেঙে বাকি অংশটা ঢুকিয়ে ঢুকিয়ে রক্তটা যদি জেনে নিতে পারেন, রোগীটা অনেক সময় সেফ হয়ে যেতে পারে বা বিষের পরিমাণটা শরীরে কমে গেলে পেশেন্টের মারা যাওয়ার চান্সও অনেক কমে যাবে। এরপর মায়োটক্সিসিটি হইতে পারে, মানে পেশিগুলো প্যারালাইস্টিক অবস্থায় চলে যেতে পারে। হ্যাঁ, এরপর অনেকগুলো বিষয় এখানে দেখানো হয়েছে, এখানে সাপের কামড়ে কি কি হয় এবং হচ্ছে সাপের কামড়ে আমরা আরো কিছু লক্ষণ আমরা দেখি। যেমন আমরা যদি এই সাপ যদি কামড় দেয়, তিনটা কারণে কিন্তু মৃত্যু হতে পারে। একটা হলো সাপের কামড় টের পাওয়ার পর ভীত হয়ে কেউ যদি চিৎকার করে, ফলে হার্টের ক্রিয়া বন্ধ হয়ে মানুষটা মারা যেতে পারে। বিষের ক্রিয়াতে কেউ মারা যেতে পারে। সাপ বিষধর না হলেও সাপের মুখ, দাঁত এগুলোতে যদি জীবাণু থাকে, সেই জীবাণুর কারণে টিটেনাসেও কিন্তু মারা যেতে পারে বলা হচ্ছে। এখন আকস্মিক নার্ভাস শক বা শকের কারণে বিষধর সাপের দংশনেও কিন্তু কি হয়, অনেকে মারা যেতে পারে। মানে সাপের বিষ নাই, ভয় পেয়ে আতঙ্কিত হয়ে অনেকে মারা যায়। এটা আতঙ্কের কারণে অ্যাকুলেট খাওয়া যেতে পারে। তখন সাপের বিষ কিভাবে কাজ করে, স্থানিক ক্রিয়া পরোক্ষ ক্রিয়া দুইভাবে করে। স্থানিক ক্রিয়াটা কিভাবে করে, স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি করে এবং জ্বালা করে, ফুলে উঠে স্থানীয় প্রদাহ সৃষ্টি করে। পরোক্ষ ক্রিয়াটা কি, বিশোধনের পর স্নায়ুতন্ত্রের উপর অথবা রক্ত সংবহন তন্ত্রের উপর ক্রিয়া করে। কুলাব্রিন এবং সামুদ্রিক সাপের বিষ প্রধানত স্নায়ুতন্ত্রের উপর ক্রিয়া প্রকাশ করে। ভাইপার জাতীয় সর্পের বিষ প্রধানত রক্ত সংবহন তন্ত্রের উপর ক্রিয়া প্রকাশ করে। এখন কুলাব্রিন সাপের বিষ দংশনের 1 ঘন্টার মধ্যে লক্ষণাবলী দেখা যাবে। ভাইপারিন সাপের বিষ দংশনের 15 মিনিটের মধ্যে লক্ষণাবলী দেখা যাবে। কুলাব্রিন সাপের বিষ জ্বালা যন্ত্রণা শুরু হবে, দংশিত স্থান ফুলিয়ে লাল হয়ে যাবে, কোনো ধরনের পচন দেখা যাবে না। ভাইপারিন সাপের বিষে খুব বেশি ফুলে যাবে, দংশিত স্থানের উপর দিয়ে রক্ত বের হয়, পচন ক্রিয়া শুরু হয়। কুলাবিন সাপের বিষে কথা বলার ও ঢোক গেলার শক্তি রহিত হয়, লালা নিঃসৃত হয়। ভাইপারিন সাপের বিষে কোনো প্রকার অসুবিধা হয় না, লালা নিঃসৃত হয় না। কুলাবিন সাপের বিষে শ্বাসকষ্ট দেখা দেয়, শ্বাসের গতি ধীরে ধীরে কমে যায়, পরিশেষে বন্ধ হয়ে যায়। ভাইপারিন সাপের বিষে পালমোনারি ধমনীতে থ্রম্বোসিসের কারণে শ্বাস দ্রুত পড়তে থাকে এবং কষ্টকর মনে হয়। কুলাবিন সাপের বিষে চোখের তারার কোনো পরিবর্তন হয় না। ভাইপারিন সাপের বিষে চোখের তারাটা প্রসারিত হয়, একদৃষ্টে তাকিয়ে থাকে। কুলাবিন সাপের বিষে রক্ত জমাট বাঁধার ক্ষমতার কোনো তারতম্য ঘটে না। ভাইপারিন সাপের বিষে রক্ত জমাট বাঁধার ক্ষমতা নষ্ট হয়ে যায়। কুলাবিন সাপের বিষে দংশিত স্থান কিংবা পরিপাকতন্ত্রের শ্লেষ্মিক ঝিল্লি অথবা অন্য কোনো স্থান হতে রক্তক্ষরণ হয় না। দংশিত স্থানের চতুর্দিকে কোনো রকম ইডিমা হয় না এবং ফুলিয়া ওঠে না। ভাইপারিন সাপের বিষে পরিপাকতন্ত্রের শ্লেষ্মিক ঝিল্লি এবং দংশিত স্থান হইতে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হবে এবং দংশিত স্থানের চতুর্দিকে ইডিমা দেখা দিবে, ফুলে যাবে। ইডিমা মানে ফুলে যায়, পানি এসে ফুলে যায়। কুলারিন সাপের বিষে বমি ভাব এবং বমন প্রথমেই দেখা যায়। ভাইপারিন সাপের বিষে গা হাত পা ঠান্ডা হওয়ার পর খিঁচুনি, বমি ভাব এবং বমন শুরু হয়। কুলারিন সাপের বিষে মৃত্যুর পূর্বে কখনো কখনো খিঁচুনি দেখা দেয়। ভাইপারিন সাপের বিষে প্রচণ্ড খিঁচুনির কারণে মৃত্যু হয়ে যায়। কুলারিন সাপের বিষে শ্বাসতন্ত্রের পক্ষাঘাতের কারণে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু ঘটে। ভাইপারিন সাপের বিষে পালমোনারি থ্রম্বোসিসের ফলে দ্রুত মৃত্যু ঘটে, আবার প্রচুর রক্তক্ষরণের ফলেও ধীরে মৃত্যু ঘটে। আর বিষাক্ত সাপ কামড় দিলে এটার আহ, যে চিহ্নটা, এই চিহ্নটা আমরা কিভাবে দেখবো? আমরা দেখবো যে একটা চিহ্ন থাকে। আবার অনেক সময় কালাজ, যে সাপটা আছে কালাজ, এটা কামড় দিলে কিন্তু চিহ্ন থাকে না অনেক সময়, এবং মুখ দিয়ে লালা পড়তে থাকে, রোগী আস্তে আস্তে নিস্তেজ হয়ে মারা যায়। প্রাথমিক চিকিৎসা কি কেউ কেউ বাদ দিতে বলে, তবে বেশি অতিরিক্ত শক্ত করে দেওয়া যাবে না, রক্তপাত বন্ধ হয়ে অনেক সময় পচে যেতে পারে। হ্যাঁ, প্রাথমিক চিকিৎসা ওই যে বললাম, সিরিঞ্জ দিয়ে টেনে নিতে পারেন, ইঞ্জেকশন দিয়ে খালি ইঞ্জেকশন দিয়ে টেনে বিষটা, রক্তটা বের করে ফেলতে পারেন। হ্যাঁ, আবার এখানে কেউ কেউ বলছে ক্ষতস্থান ছুরি দিয়ে সামান্য কেটে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কার্বলিক অ্যাসিড, স্পিরিট অফ অ্যামোনিয়া প্রয়োগ করতে হবে। লক্ষ্য রাখতে হবে রোগী যেন ঘুমিয়ে না পড়ে। বিশেষ ক্ষেত্রে আমরা দ্রুত যদি মেডিকেলে পাঠাতে পারি কিন্তু রোগীর রেহাই মিলবে আর কি। অ্যান্টিভেনম ব্যবস্থা আছে মেডিকেলগুলোতে। সাপের বিষের মেডিকেল লিগ্যাল গুরুত্ব: কদাচিৎ হত্যামূলক হয়। বেশিরভাগ ক্ষেত্রে দুর্ঘটনাজনিত কারণে সাপে কামড় দিয়ে দেয়, সেক্ষেত্রে অনেকে মারা যায়। সাপের বিষের চিকিৎসা কেবল হচ্ছে আর্সেনিক, বেলাডোনা, কোবরা, হ্যাঁ, ল্যাকিসিস, অ্যাসিড হাইড্রো, এগুলো সব লক্ষণ অনুযায়ী, জেলসিমিয়াম আমরা লক্ষণ অনুযায়ী ব্যবহার করতে পারি। আর কোলোব্রিন জাতীয় প্রজাতির ক্ষেত্রে মৃতদেহে আমরা পাবো সাপের দাঁতের চিহ্ন আমরা পাবো, রক্ত তরল আকারে থাকবে এবং হিমোলাইজড হওয়ার দরুন রক্তনালী রঞ্জিত হয়ে যাবে।
মৃত্যুর সঠিক কোনো নিদর্শন থাকবে না। ভাইপারিনীর ক্ষেত্রে আমরা দেখব যে যেখানে সাপ কামড় দিল ওইখানে মৃতদেহের চতুর্দিকে মলিন বর্ণের ফোলা এবং প্রদাহিত স্থান দেখিতে পাওয়া যাবে। এটা হচ্ছে দংশিত স্থানের চতুর্দিকে হবে। রক্ত তরল আকারে পাওয়া যাবে। দেহের বিভিন্ন অংশে রক্তবাহী নালীতে এবং কোষের ভিতর রক্তক্ষরণের চিহ্ন পাওয়া যাবে। পেরিকার্ডিয়ামে পারমিউরিক স্পষ্ট দেখা যাবে। কিডনি প্রদাহ এবং রক্ত সঞ্চিত অবস্থায় পাওয়া যাবে। মোটামুটি এই হচ্ছে আমাদের সাপের বিষ নিয়ে আলোচনা। আমাদের টক্সিকোলজির মোটামুটি শেষ বলতে গেলে, আমাদের টক্সিকোলজি শেষ। আমাদের আশা করি আর কোনো সিলেবাস আর কিছু বাকি বলতে আমাদের রেপের বিষয়টা বাকি রয়ে গেছে। আমরা রেপ নিয়ে যদি সম্ভব হয় আগামী ক্লাসে আলোচনা করবো। আর আপনাদের অনেকে বলেছেন যে পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা। পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা বিগত 4 সাল বা 5 সালের প্রশ্নের উত্তরগুলো আমরা ভালো করে পড়বো। এগুলো পড়লে শতভাগ কমন। আমরা দেখেছি ধরেন কোন একটা প্রশ্ন এই বছর 3 নম্বরে আসছে, পরের বছর 1 নম্বরে আসছে, পরের বছর 6 নম্বরে আসছে। অর্থাৎ একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে শুধু নাম্বার চেঞ্জ করে উলট পালট করে প্রত্যেক বছর দেওয়া হয়। এখানে দিয়ে চেঞ্জ করছে আসলে খুব বেশি যে মানে জটিল কঠিন প্রশ্ন করা হয় সেটা না, খুব ইজি কোয়েশ্চেন। আপনারা যদি একটু পড়েন, একটু রিভাইজ করেন, আমার লেকচারগুলো শুনেন, নিজেরাও যদি একটু স্টাডি করেন, ইনশাল্লাহ পরীক্ষা ভালো করতে পারবেন। হ্যাঁ, আপনারা আপনাদের গাইড বইয়ের পিছনে বিশেষ করে, আর আপনারা যদি অনলাইনে যদি দেওয়া থাকে, ওয়েবসাইটে যদি দেওয়া থাকে হোমিওপ্যাথিক বোর্ডের প্রশ্ন, আমি তো দেখি নাই, ঢুকে দেখতে হবে, ওখানে প্রশ্ন দেওয়া থাকতে পারে। যদি থাকে সেখান থেকে আপনারা প্রশ্নগুলো কালেক্ট করে নেবেন এবং সেই প্রশ্ন অনুসারে আপনারা প্রস্তুতি নেবেন। ঠিক আছে? যেমন আমার কাছে প্রশ্ন আছে 2011 সাল, 2012 সাল এবং হচ্ছে 2013 সাল। 11, 12, 13, আমার 3 সালের প্রশ্ন আমার কাছে আছে। যেমন আমি কিছু প্রশ্ন বলি, কিছু প্রশ্ন বলছি আমি। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? আচ্ছা দেখেন, এখানে দেখেন। হ্যাঁ, যেমন আমি 2013 সালের আমি যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা আমি বলছি যে সংজ্ঞা সহ ফরেনসিক মেডিসিনের প্রয়োজনীয়তা আলোচনা করো। সংজ্ঞা সহ ফরেনসিক মেডিসিনের প্রয়োজনীয়তা আলোচনা করো। এরপর 1 নম্বরে আসছে মূলত 3টা প্রশ্ন। আপনাদের পরীক্ষা হবে 75 নাম্বারের। 75 নাম্বারের পরীক্ষা হবে কিন্তু আপনাদের। পাস কততে জানেন কেউ? সিলেবাস থেকে দেখে নেবেন কততে পাস। স্যার 35-এ পাস। 35-এ সিলেবাস দেখছেন? আচ্ছা। সিলেবাসে দেখে নেবেন। জি স্যার। 35-এ পাস না মনে আচ্ছা। হয়, 40-এ পাস মনে হয়। দেখেন তো একটু। 75-এ 40 পাইতে হবে, দেখে নিয়েন আবার দেখে। আমি তো সিলেবাস এখন হাতে নাই। আচ্ছা দেখি এখানে আছে কিনা সিলেবাস। এখানে কোথাও জানি থাকতে পারে সিলেবাসটা। দেখি একটু সময় দেন। হ্যাঁ, আমি তো ভুলে গেলাম। সিলেবাসটা আছে আমার চেম্বারে রয়ে গেছে। সিলেবাসটা আমার এখানে নাই, চেম্বারে রয়ে গেছে সিলেবাসটা। এই সিলেবাস পেয়ে গেছি। ঠিক আছে, এখানে এখানে তো না, এখানে দিয়া নাই। এই কি বলে আপনাদের পাস মার্ক কত, এটা দেয়া নাই। আমাদের টোটাল 8টা প্রশ্ন দিবে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। 5, 15, 75। একটা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনারা 15 করে, মানে 15 নাম্বার আর কি। একটা প্রশ্নের উত্তর লিখতে পারলে আপনারা 15তে 15 পাবেন। 5, 15, 75, 8টার মধ্যে আপনাকে 5টা উত্তর দিতেই হবে। সম্ভবত এখানে 40-এ পাস। আর এখানে 25-এ আছে আপনাদের প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল থেকেও কিছু নাম্বার যোগ করে মনে হয় 50-এ নাকি 60-এ কততে পাস, 50-এ মনে হয়। একটু দেখে নিতে হবে আর কি। সিলেবাসটা আমার কাছে নাই, আপনাদের হাতে থাকলে একটু দেখে নিন। ঠিক আছে? আপনারা নিজেরা চাইলে ঘরে নিজেরা নিজেদের মতো করে পরীক্ষা দিতে পারবেন। নিজেরা কিছু প্রশ্ন রেডি করে 3 ঘন্টায় লিখতে পারতেছেন কিনা, শেষ করতে পারতেছেন কিনা। যথাসময়ে কিন্তু আপনার পরীক্ষায় 5টা প্রশ্নের উত্তর লিখার আপনাদের চেষ্টা করতে হবে। যেমন এখানে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আবার 3টা করে লিস্ট থাকে। যেমন 1 নম্বরে ধরেন 3টা দিবে, 2 নম্বরে 3টা, 3 নম্বরে 3টা, এরকম এরকম করে। তার মানে আপনি যদি 5টা উত্তর করেন, আপনার প্রত্যেকটার মধ্যে যদি 3টা করে অংশ থাকে, তাহলে আপনার 5টা প্রশ্নের মধ্যে আপনার টোটাল প্রশ্ন থাকবে 15টা প্রশ্ন। মানে আপনাকে 3 ঘন্টায় 15টা প্রশ্নের উত্তর লিখতে হবে। যেমন এখানে আমি 2013 সালের প্রশ্নটা বললাম যে 1 নম্বরে 3টা প্রশ্ন দেওয়া হয়েছে, ক, খ, গ। 2 নম্বরেও 3টা প্রশ্ন দেওয়া হয়েছে, ক, খ, গ। এভাবে করে করে দেওয়া হয়েছে। মোট 8টা প্রশ্ন। যে কোনো 5টা আপনাকে উত্তর দিতে হবে। হ্যাঁ, সকল প্রশ্নের মান সমান, অর্থাৎ 15 করে।
যেমন 1 নম্বরের কতে বলা হচ্ছে সংজ্ঞা সহ ফরেনসিক মেডিসিনের প্রয়োজনীয়তা আলোচনা করো। 2 নম্বরের খতে বলা হচ্ছে বাংলাদেশের ক্রিমিনাল কোর্টের শ্রেণীবিন্যাস করো এবং এদের এখতিয়ারসমূহ আলোচনা করো। তারপর 1-এর গ নম্বরে বলা হচ্ছে ময়না তদন্ত কি, মানে পোস্টমর্টেম কি, পোস্টমর্টেমের উদ্দেশ্য আলোচনা করো। এরপর 2 নম্বরে বলা হচ্ছে 2 নম্বরের ক গর্ভপাত কি, অবৈধ গর্ভপাতের কারণসমূহ লিখো। 2 নম্বরের খ ভার্জিনিটি কি, ভার্জিনিটির চিহ্নসমূহ আলোচনা করো। 2 নম্বরের গ থেরাপিউটিক অ্যাবর্শন কি, কোন কোন ক্ষেত্রে ইহা করা হয়। 3 নম্বরের ক মৃত্যুর সংজ্ঞা দাও, সোমাটিক ও মলিকুলার মৃত্যুর পার্থক্যসমূহ লিখো। 3 নম্বরের খ শ্বাসরোধজনিত মৃত্যুর চিহ্নসমূহ লিখো। 3 নম্বরের গ মৃত্যুর নিশ্চিত চিহ্নসমূহ কি কি, ক্লিনিক্যালি মৃত্যু কিভাবে নিরূপণ করবে। 4 নম্বরের ক দেখেন অস্বাভাবিক যৌন অপরাধ কি, ইহা শ্রেণী বিভাগ করো। 4 নম্বরের খ ভার্জিনিটি ও ডিফ্লোরেশনের পার্থক্যসমূহ লিখো। 4 নম্বরের গ ঝলসানো ও অগ্নিদগ্ধের পার্থক্যসমূহ লিখো। 5 নম্বরের ক অগ্নিদগ্ধের সংজ্ঞা দাও, এ শ্রেণী বিভাগ করো। 5 নম্বরের খ অগ্নিদগ্ধের রুল অফ 9 বর্ণনা করো। নম্বরের ক পেনিট্রেটিং ক্ষতের বৈশিষ্ট্যসমূহ লিখো। 6 নম্বর ক বিষ কি, বিষের শ্রেণী বিভাগ করো। 6 নম্বরের খ ধুতুরার বিষক্রিয়ার লক্ষণাবলী ও ব্যবস্থাপনা লিখো। 6 নম্বরের গ এসিড নিক্ষেপের চিকিৎসা ও ব্যবস্থাপনা লিখো। এরপর 7 নম্বরে এখানে কিছু ছোট ছোট প্রশ্ন দিয়েছে। 7 নম্বরে ক খ গ ঘ উম 5টা ছোট প্রশ্ন দিয়েছে, একটাতে 3 করে এখানে আবার, তাহলে 3 5 15 এখানে। যেমন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের শাস্তি দানের ক্ষমতা কতটুকু, ক নাম্বার 7-এর ক। 7-এর খ নম্বরে বলা হচ্ছে বয়ঃসন্ধিকাল কত বছর থেকে কত বছর পর্যন্ত। 7 নম্বরের গ বলা হচ্ছে ভ্রূণ হত্যা বলতে কি বুঝো। 7 নম্বরের ঘ নম্বরে বলা হচ্ছে সাক্ষী কাকে বলে। 7 নম্বরের উম নম্বরে বলা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট বলতে কি বুঝো। এরপর 8 নম্বরে কিন্তু মাল্টিপল চয়েস দেওয়া আছে, সঠিক উত্তরটি লিখো। যেমন বাংলাদেশে কয় ধরনের কোর্ট আছে, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। 8 নম্বরের খ বলা হচ্ছে গাঁজা থেকে প্রস্তুত হয় কোন ওষুধটা, এপিসমেল, থুজা নাকি ক্যানাবিস ইন্ডিকা। এটার উত্তর হবে ক্যানাবিস ইন্ডিকা। 8 নম্বরের গ হচ্ছে আর্সেনিক বিষের উৎস কি, প্রাণীজ, খনিজ, উদ্ভিজ্জ। এটার উত্তর হবে খনিজ। 8 নম্বরের ঘতে বলা হচ্ছে ভার্জিনিটির চিহ্নসমূহ থাকে বিবাহিত, অবিবাহিত, বিধবা মহিলার। ভার্জিনিটির চিহ্নসমূহ থাকে অবিবাহিত মহিলার। সালফিউরিক অ্যাসিড বিষ হলো, এখানে বলা হচ্ছে কার্ডিয়াক করসিভ স্নায়বিক, এটা কার্ডিয়াক করসিভ হবে যেহেতু ক্ষত তৈরি করে। 8 নম্বরের চর মধ্যে বলা হচ্ছে ঝলসানো ক্ষতের কারণ কি, তপ্ত তরল, উত্তপ্ত ধাতু, অগ্নিশিখা। ঝলসানো ক্ষত ঝলসে যায় বিশেষ করে গরম পানি পড়লে, তাহলে এটা কি হবে, তপ্ত তরল। উত্তপ্ত ধাতু যদি গায়ে লাগে সেক্ষেত্রে সেটা সেকা লাগবে, হ্যাঁ, আর আগুন লাগলে সেটা পুড়ে যাবে। কিন্তু ঝলসানো ক্ষত হবে তখনই যখন তপ্ত তরল বা গরম তরল গায়ে পড়বে। 8 নম্বরের ছরে বলা হচ্ছে অস্বাভাবিক যৌন অপরাধ হলো সডমি, পশুর সহিত যৌনকর্ম, উভয়ই হবে। তারপর 8 নম্বরের জ নম্বরে বলা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রাণঘাতী মাত্রা 20, 25, 30 মিলি, এটা দেখতে হবে। 8 নম্বরের ঝতে বলা হচ্ছে মৃত্যুর ধাপ 2, 3, 4টি, কোনটা, এখানে একটা অপশন বাছাই করতে হবে। 8 নিয়তে বলা হচ্ছে ক্লোরোফর্মের রাসায়নিক সংকেত CH, CL3, CH3, Cl, CaCl। তারপর 8 নম্বরে বলা হচ্ছে বয়স নির্ধারণ প্রয়োজন, উত্তরাধিকার, ভোটার, সবগুলো। এরপর 6 নম্বরে বলা হচ্ছে আত্মহত্যামূলক গলা কাটার চিহ্ন থাকবে আড়াআড়ি, বাঁকাভাবে, লম্বাভাবে। আড়াআড়ি, কারণ কেউ যখন সুইসাইড করবে গলাটাকে সোজা করে কাটবে না, বাঁকা করে গলা পোজ দিবে। 8 নম্বরের নম্বর হচ্ছে কার্ডিয়াক বিষ হলো ডিজিটালিস, কার্বলিক অ্যাসিড, অ্যালকোহল। জন্ম থেকে 15 দিন, 20, 25 দিন, 100 দিন। 8 নম্বরের মূর্ধন্য হচ্ছে যে শাস্ত্র বিষ বিষয়ে বিশ্লেষণ করে তা হলো টক্সিকোলজি, গাইনোকোলজি, বায়োলজি। টক্সিকোলজি আজকে যে আলোচনা করলাম টক্সিকোলজি নিয়ে, টক্সিকোলজি মানে হচ্ছে কি বিষবিদ্যা, তাই না? আজকে কি নিয়ে আলোচনা করলাম, টক্সিকোলজি নিয়ে আলোচনা করলাম। তাহলে টক্সিকোলজি মানে কি, যেটা লিখলাম ফরেন টক্সিকোলজি। টক্সিকোলজি মানে হচ্ছে বিষবিদ্যা। তাহলে যে শাস্ত্র বিষ নিয়ে আলোচনা করে তাকে কি বলা হয়, টক্সিকোলজি বলা হয়, গাইনোকোলজি বলা হয় নাকি বায়োলজি বলা হয়। টক্সিকোলজি মানে বিষবিদ্যা, গাইনোকোলজি মানে স্ত্রী রোগবিদ্যা, বায়োলজি মানে কি জীববিদ্যা। তার মানে এখানে টক্সিকোলজি হবে। এইভাবে করে করে 8টা প্রশ্ন এখানে বললাম আমি 2013 সালের। এভাবে আপনারা
বিগত আপনারা বিশেষ করে 4, 5, 6 সালের প্রশ্ন যদি আপনারা ভালো করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি ভালো করে যদি আপনারা শিখতে পারেন, দেখবেন ওখান থেকেই কমন একদম শতভাগ ভালো পাস করতে পারবেন, একদম লেটার নিয়ে পাস করতে পারবেন। হ্যাঁ, সারা বাংলাদেশে যে প্রথম 10 জন হয় এগুলোর মধ্যে আপনারা থাকতে পারবেন। একটু যদি স্টাডি করেন, প্রশ্নগুলো ভালো করে একটু নোট টোট করেন বা একটু স্টাডি করেন, নিজের মতো করে ঘরে নিজে নিজে অ্যান্সার করার চেষ্টা করেন, নিজে নিজে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন, 3 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ করার চেষ্টা করেন, ঠিকঠাক মতো লিখেন, দেখবেন ইনশাল্লাহ আপনারা কামিয়াব হবেন, অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে।